গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালি রোদ। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। লতিফুর রহমান সাহেব সরকারি চাকরিজীবী ছিলেন। ভদ্র ও সরল প্রকৃতির মানুষ। কর্মজীবনে উপজেলা মৎস্য অফিসারের দায়িত্ব পালন করেছেন লম্বা সময়। রিটায়ারমেন্টে গিয়েছেন জেলা মৎস্য উপসহকারী পরিচালক পদ থেকে। কর্মজীবন পার করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে। সে কারণে খুব আহামরি জীবনযাত্রা কখনো তার ছিল না। তবে জীবনযাত্রা অগোছালো ছিল না কখনোই। সুন্দর পরিপাটি গোছানো জীবন। পরিবারের সদস্যরাও হিসাব নিকাশের ভেতর থাকলেও মোটামুটি সচ্ছলতার ভেতরেই সময় অতিবাহিত করেছে। লতিফ সাহেব গত 5 বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন। রিটায়ারমেন্টের পর তার স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন হতে পারত, সেটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন কারণেই সেটা হয়নি। তিনি এখনও পরিবারকে মোটামুটি স্বাভাবিক গতিতেই চালাতে পারছেন। রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির যে টাকা তিনি পেয়েছিলেন, সেটার কিছু অংশ তার বড় মেয়ে রেনুর বিয়ের সময় খরচ হয়েছিল। আরও কিছু টাকা তিনি খরচ করেছিলেন তার এই বাড়িটির অসমাপ্ত কিছু কাজ সমাপ্ত করতে। বাকি টাকা তিনি সরকারি পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনে রেখেছেন। আর তার পেনশনের টাকা আসে। অবশ্য এই দুটো উৎসের টাকা দিয়েই খুব ভালোভাবে চলার সুযোগ নেই। তবে সৌভাগ্যক্রমে আরও দুটো আয়ের উৎস তার রয়েছে। প্রায় 20-25 বছর আগে চাকরি জীবনের প্রথম দিকে কিছু টাকা জমিয়ে বেশ খানিকটা জমি তিনি কিনেছিলেন। নিচু ফসলি জমি, বলতে গেলে পানির দামে কেনা। তবে ভাগ্যের কি নির্মম পরিণতি! জমি কেনার বছর 7 পরই সেদিক দিয়ে নতুন হাইওয়ে প্ল্যান পাশ হয়। সরকার জমি অধিগ্রহণ শুরু করে। হাইওয়ে প্ল্যান লতিফ সাহেবের জমির বেশ অনেকখানি জায়গায় রাস্তার প্রয়োজনে নিয়ে নেয়। যদিও সরকার এসব ক্ষেত্রে জমির মালিককে উপযুক্ত টাকা দেয়, তবু লতিফ সাহেব হাইওয়ে প্ল্যান থেকে নিজের জমি বাঁচানোর সর্বাত্মক চেষ্টা তদবির করেন। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় উপজেলা জেলা প্রশাসন তদবির চালান নিজের আত্মীয় স্বজন, পরিচিতজন, এমনকি তার কর্মের পরিচিত ওপর মহলের সাহায্যেও। কিন্তু কোনো কাজ হয়নি। হাইওয়ে তার নিজস্ব পথেই হয়েছে এবং লতিফ সাহেবের অনেকখানি জমির ওপর দিয়েই হয়েছে। তবে তিনি তার জমির যথাযোগ্য মূল্য সে সময় সরকারের কাছ থেকে পেয়েছিলেন। পানির দামের জমির পানির দামই পেয়েছিলেন। জমি হারানোর ব্যাপারটিতে লতিফ সাহেব ভীষণভাবে মর্মাহত হন। তবে এই হাইওয়ে বিষয়টি একসময় তার জন্য আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে। সাপে বর ধরনের ব্যাপার। হাইওয়ে হওয়ার বছর 3 মধ্যেই পূর্ব ও পশ্চিম দিকের গ্রামগুলো থেকে আরও 2টো রাস্তা এসে যোগ হয় এই উত্তর দক্ষিণমুখী হাইওয়ের সাথে। তিনি তার অর্ধেক জমি হাইওয়েতে হারালেও নতুন সৃষ্ট চৌরাস্তা তার বাকি অর্ধেক জমির গুরুত্ব বাড়িয়ে দেয় অনেকখানি। যে জমিখানার একসময় শুধুই ফসলের জমি ছাড়া আর বিশেষ কোনো গুরুত্ব ছিল না, সেটাই সে সময় পরিমাণে অর্ধেক হলেও অবস্থানের কারণে মূল্যবান হয়ে ওঠে অনেক বেশি। চৌরাস্তার পাশে ধীরে ধীরে জনসমাগম ও কর্মব্যস্ততা বাড়তে থাকে। এখন মাঝারি ধরনের একটা বাজারেই পরিণত হয়েছে। ভবিষ্যতে হয়তো আরও কিছু হবে। লতিফ সাহেব পুরনো দুঃখ ভুলে নতুন উদ্যমে তার জমির কাগজপত্র সব পাকাপোক্ত করে নিয়েছেন। কেননা জমির দাম বাড়লেই ঝামেলাকারী দলের লোকেদের আনাগোনার অভাব নেই। নানান জনের নানান বাহানা। জমির অমুক মালিক আছেন, তমুক অংশী আছেন, যিনি আগে বিক্রি করেছেন তিনি প্রকৃত মালিক নন, অথবা একাই পুরো জমির মালিক নন। ক্রয়কৃত জমির পজিশন ঠিক নেই, জমির রেকর্ডে ঝামেলা আছে, খারিজ খতিয়ান ভুয়া, আরও কত কি। এসব ঝামেলা এড়াতেই লতিফ সাহেব আগে ভাগেই সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন। বছর 5 আগে তিনি তার জমিতে একটা গোডাউন করে ভাড়া দিয়েছেন। আরেক পাশে বাজারেরই এক ব্যবসায়ী তার জমি ভাড়া নিয়ে বড় বড় 2টো দোকান করেছে। প্রতি মাসে লতিফ সাহেব তার গোডাউন আর দোকানগুলোর জায়গাটুকুর জন্য ভাড়া পান। বেশ ভালো, মন্দ না। তাছাড়া পৈতৃক যে অল্প কিছু জমি তিনি পেয়েছিলেন, সেখান থেকেও বছরে 2-3 বার ফসলের কিছু টাকা আসে।
সব মিলিয়ে গুছিয়ে চললে বলতে গেলে নিশ্চিন্ত জীবন। লতিফ সাহেব সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি সারা জীবন যেমন সরল ও সুশৃঙ্খল জীবন পার করে এসেছেন, বাকি সময়টাও ঠিক সেভাবেই পার করে যেতে পারেন। সন্তানদেরও তিনি সুখী দেখে যেতে চান। লতিফ সাহেবের বড় মেয়ে রেনুর বিয়ে হয়েছে প্রায় 4 বছরের কাছাকাছি। তার রিটায়ারমেন্টের বছরখানেক পরই। রিটায়ারমেন্টের পর মনটাও একটু দুর্বল ছিল, পাশাপাশি তার শালিকা আলেয়ার জোড়াজুড়িতেই বিয়েটা হয়েছে। অনেক তাড়াহুড়া এবং অল্প সময়ের মধ্যেই। মেয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়বার সময় বিয়ে, তবে বিয়ে ভালো হয়েছে। রেনুর স্বামী আনোয়ার ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে, ভালো চাকরি করে। তবে ইদানিং তাদের ভেতরে কোনো একটা জটিলতা হয়তো হয়েছে। রেনু প্রায় 2 মাস হলো বাড়িতে এসে থাকছে। বিভিন্ন সময় কথা প্রসঙ্গে সে আনোয়ারকে নিয়ে বিভিন্ন কথা বলেছে। লতিফ সাহেব মেয়েকে খুবই ভালোবাসেন। এরপরও মেয়ের বিষয়টি নিয়ে তিনি শঙ্কিত হননি। তিনি তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য মানুষের সঙ্গে চলাফেরা করেছেন, কাজকর্ম করেছেন। মানুষ সম্পর্কে তার ধারণা বেশ ভালো রকমের পরিষ্কার। রেনু আর আনোয়ারের ব্যাপারটিতে তিনি স্বামী স্ত্রীর ছোটখাটো মান অভিমান ছাড়া গুরুতর অন্য কোনো সমস্যার কাতারে কোনোভাবেই ফেলতে পারেননি। প্রায় 2 মাস পর তিনি তার মেয়ে জামাই আনোয়ারকে গতকাল বাড়িতে আনতে পেরেছেন। লতিফ সাহেবের আরেক মেয়ে রাশা 3 সন্তানের ভেতর সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অনার্স 3য় বর্ষের ছাত্রী। এই মেয়ে বড় হওয়ার পর তো দূরে থাক, ছোটবেলাতেও তাকে এক মুহূর্তের জন্য কখনো বিরক্ত করেছিল বলে তিনি মনে করতে পারেন না। দারুণ রকমের লক্ষ্মী একটা মেয়ে। মেয়েদের নিয়ে কোনো চিন্তা না থাকলেও তার ছেলে জহিরকে নিয়ে কিছুটা চিন্তা লতিফ সাহেবের রয়েছে। ছেলে বছরখানেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেছে। প্রথমে কিছুদিন চাকরি বাকরির চেষ্টা করলেও এখন সেটা বাদ দিয়েছে। চাকরি বাকরি যে সে করছে না, এ নিয়ে শুরুর দিকে কিছুটা সংকোচ বোধ থাকলেও এখন স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছে। লতিফ সাহেব বিষয়টি নিয়ে চিন্তা করলেও ছেলের ওপর কখনোই চাপ প্রয়োগ করছেন না। তার মতে যে কোনো কাজের স্পৃহা মানুষের নিজের ভেতর থেকে আসতে হয়। তাকে জোর করে কখনোই কোনো বিষয়ে ভালো করানো সম্ভব নয়। তার বিশ্বাস ছেলে নিজেই একসময় বিষয়টি উপলব্ধি করতে পারবে, আর যখনই এই উপলব্ধি তার মধ্যে আসবে ঠিক তখনই এই সমস্যার সমাধান হবে। তবে তার যেটুকু দায়িত্ব সেটুকু তিনি ভালোভাবে পালন করে যাচ্ছেন। মাঝে মাঝেই নিজে উদ্যোগী হয়ে ছেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। কাজের ব্যাপারে তাকে আগ্রহী করে তোলার চেষ্টা করছেন। তার বিশ্বাস ছেলে খুব শীঘ্রই বিষয়গুলো ভালোভাবে বুঝতে শুরু করবে। এসব ভেবেই তিনি মনকে সবসময় প্রফুল্ল রাখেন। এই মুহূর্তেও লতিফ সাহেবের মন বেশ প্রফুল্ল। তিনি কিছুক্ষণ আগে সকালের নাস্তা শেষ করেছেন। বাড়ির উঠোনের দিকের বারান্দায় পায়চারি করছেন। তার প্রফুল্লতার বাড়তি কারণ হচ্ছে আজ বাড়িতে কিছু মেহমান আসবে। পরিচিত কিছু মানুষ। মেহমানদের আপ্যায়ন করতে তিনি খুব পছন্দ করেন। ভালো বিষয় হচ্ছে আজ তিনি পুরো পরিবারকে নিয়ে মেহমানদারি করতে পারবেন। তার স্ত্রী, 3 ছেলে মেয়ে, ছোট্ট নাতি আর বড় মেয়ে জামাই আনোয়ার সবাই আছে বাড়িতে। মহা আনন্দের ব্যাপার। লতিফ সাহেব বারান্দায় পায়চারি করছেন সকালের নাস্তার পর চায়ের জন্যে। তাছাড়া বাজারের লিস্টও তিনি এখনো হাতে পাননি। লিস্ট তৈরি করা হচ্ছে। চা খাওয়ার পর তিনি বাজারে যাবেন। প্রতিদিনের বাজার তিনি নিজেই করেন, তবে আজ জহিরকে সাথে নিতে হবে। বেশিরভাগ জিনিস তিনি গতকালই কিনে ফেলেছেন, তবে যে জিনিসগুলো টাটকা কিনলে বেশি ভালো হয় সেগুলো শুধু আজকের সকালের জন্য রেখে দিয়েছেন। রান্নাঘর থেকে শিল পাটার ঘস ঘস আওয়াজ আসছে। কাজের মেয়ে জমিলা আজ তার মা ও ছোট বোনকে সাথে করে নিয়ে এসেছে। ফিরোজা বেগম গতকালই জমিলাকে সে কথা বলে দিয়েছিল। লতিফুর রহমান সাহেব বাইরের রান্নাঘরের দিকে তাকালেন। রান্নাঘরের বারান্দায় তার স্ত্রী ফিরোজা বেগম কাজ করছেন। তার পাশেই টুলে বসে রাশা মায়ের সঙ্গে কথা বলে বাজারের লিস্ট তৈরি করছে। লতিফ সাহেব মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কি সুন্দর তার এই মেয়েটা, কি অদ্ভুত রকমের মায়া মায়া।
মেইন ঘরের উঠোনের দিকের বারান্দার একপাশে সিলিন্ডারের গ্যাসের চুলো বসানো হয়েছে। সেই চুলার একটাতে রেনু চা বসিয়েছে, আরেকটাতে রাতুলের খাবার বসানো হয়েছে। গত কয়েক সপ্তাহ থেকে রেনুর মন মেজাজ যেমন ছিল আজও ঠিক তেমনি আছে। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে আনোয়ার এসেছে, এতে করেও রেনুর ভাবসাবে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। সে স্বাভাবিক চালচলনই আছে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সে আনোয়ারের সঙ্গে কথা বলা তো দূরে থাক, সামনাসামনিও হয়নি। রাতে ঘুমিয়েছে রাশার সঙ্গে। রেনুর চালচলন দেখে মনে হচ্ছে আনোয়ার নামের মানুষটার এই বাড়িতে উপস্থিত হওয়া বা না হওয়াতে তার বিশেষ কোনো কিছুই আসে যায় না। বাড়িতে বাকি সবার সকালের নাস্তার পর্ব মোটামুটি সমাপ্ত। সবার শেষে নাস্তা করতে বসেছে জহির। ধীরে সুস্থে খাওয়া শেষ করে আরামদায়ক ভঙ্গিতে জহির আনোয়ারের রুমে গেল। আনোয়ার সোফায় বসে গতদিনের পত্রিকাটা নাড়াচাড়া করছে। জহিরকে দেখে বলল, আসো জহির, রাতুল কি উঠেছে নাকি? না দুলা ভাই, আপনার ছেলে এখনো ওঠেনি, সে উঠবে আরও পরে। জহির বিছানার উপর বসল। ছেলে তো দেখলাম নানা বাড়ি খুব ভালো উপভোগ করছে। করবেই তো, সবাই আছে আর আমার মতো একটা মামা আছে, উপভোগ তো করতেই হবে। ছেলে তো মামার সাথে দিন ভালোই কাটাচ্ছে, কিন্তু মামার দিনকাল কেমন চলছে? আমার দিনকালও খুব ভালোই চলছে দুলা ভাই। খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সব কিছু গভীর মনোযোগে অবলোকন করছি। সেটা ভালো, তবে চাকরি বাকরির চেষ্টা কিছু করছো এখন? না, এখন করছি না। তোমার একটা সিভি আমি চেয়েছিলাম, আমাদের কোম্পানিতে আমি কথা বলে রেখেছি, তোমার সিভিটা পেলে ওখানে একটু চেষ্টা করতে পারতাম। আপাতত চাকরি বাকরি করব না। সেটা কেমন কথা? ইকোনমিক্সে মাস্টার্স করা একটা ছেলে শুধু শুধু বসে থাকবে? তোমার সাথে সবাই তো মনে হয় কিছু না কিছু করছে। আমি তো আর সবার মতো হতে চাই না দুলা ভাই। এত দৌড়াদৌড়ি, এত চাপ, এত জটিলতা বাড়িয়ে লাভ কি? আমি একটু আলাদাই থাকি না? আমি যে একটু আলাদা এটাকে আপনি এখনো বুঝতে পারেননি? এই যে আমি আপনাকে দুলাভাই ডাকি, এই ব্যাপারটাই ধরুন না। এখনকার ছেলেমেয়েরা কি আর দুলাভাই ডাকে? ওরা সবাই ডাকে ভাইয়া। দুলাভাই আর ভাইয়া ডাকা কি এক জিনিস হলো, আপনি বলেন? আনোয়ার জহিরের মনের ভাব বোঝার চেষ্টা করছে। জহির বালিশের পাশে থাকা আনোয়ারের মানিব্যাগটা হাতে নিতে নিতে বলল, এই যে মানিব্যাগটা এখানে রেখেছেন, এখান থেকে আমি এখন কিছু টাকা নেব, তারপরও আপনি কিন্তু কিছুই মনে করতে পারবেন না। মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে নিজের পকেটে রাখতে রাখতে জহির বলল, দুলাভাই আর শ্যালকের ভেতর যে আন্তরিকতা, সেটা কি অন্য কোনো ডাকের ভেতর হাজারবার খুঁজলে বের করা যাবে? যাবে না। দুলাভাইয়ের মানিব্যাগ মানে শ্যালকের মানিব্যাগ, আর শ্যালকের মানিব্যাগ মানে শ্যালকের মানিব্যাগ। এটা কি আর এখনকার সব ছেলেমেয়েরা বোঝে? বোঝে না। তাহলে সবার মতো হয়ে লাভটা কি বলেন? আনোয়ার বলল, আসলে কোনো লাভ নেই দুলাভাই। আমার 3,000 টাকার দরকার ছিল, আপনার মানিব্যাগ থেকে নিয়েছি, আর খুচরা 175 টাকা ছিল, সেটাও নিয়েছি। আপনি কিছু মনে করেছেন? দুলাভাইয়ের মানিব্যাগ মানে শ্যালকের মানিব্যাগ যদি হয়, তো মনে করার কিছু তো তুমি রাখোনি। জহির হাসল। গতকাল থেকেই দেখছি মুখটা বাংলার 5 করে রেখেছেন, কারণটা কি বলেন তো দুলাভাই? আনোয়ার শীতল গলায় বলল, একটা বিষয় কি লক্ষ্য করেছ? আমি এসেছি গতকাল সন্ধ্যায়, অথচ তোমার আপা এখন আমার সঙ্গে দেখা করেনি, দুটো কথা পর্যন্ত বলেনি। আপা কি আপনাকে আসতে বলেছিল? তা বলেনি। তাহলে আপাকে দোষ দিয়ে লাভ কি? রেনু বলেনি, কিন্তু আব্বা আম্মা তো আসতে বলেছেন, তারা তো মুরব্বী মানুষ। জহির নড়ে চড়ে বলল, আসলে ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো দুলাভাই। আপাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে কিছু বলেনি। আনোয়ার থেমে থেমে বলল, শেয়ার মার্কেটে আমি কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, তোমার আপা আমাকে টাকাগুলো দিয়ে পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনতে বলেছিল। আমি তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে শেয়ার মার্কেটে গিয়েছি, কিন্তু মার্কেটের এখন যে অবস্থা, একটা টাকাও আর সেখানে নেই, পুরোটাই শেষ। কত টাকা বিনিয়োগ করেছিলেন? 20 লাখ টাকা। 20 লাখ টাকা? বলেন কি? আমাদের মতো ফ্যামিলির জন্য তো অনেক টাকা। হ্যাঁ, অনেক দিনের জমানো টাকা। আমি তো বলবো আপার যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে, সে নিজেই বাসা থেকে বের হয়ে এসেছে।
আসলে তো বাসার বাইরে রাখার কথা ছিল আপনাকে। আমি কিছু ভুল বললাম দুলা ভাই? ভুল বলনি। রেনুর রাগ করার মতো যথেষ্ট যুক্তি এখানে আছে। কিছু টাকা জমানো থাকলে নিজেদের সুরক্ষিত মনে হয়, অনেকটা নিরাপদ বোধ হয়। কিন্তু শেয়ার বাজারের অবস্থাটা যে এমন হবে সেটা কে জানত? জহির হাসি মুখে বলল, আপনার কথা শুনে পুরনো একটা ঘটনা মনে হলো। আপনাদের বিয়ের সময় আপনার দুঃসম্পর্কের এক আত্মীয় যে এসেছিল, বদরুল নাকি যেন নাম, মনে আছে আপনার? ওই যে গিফটের আংটি দুটো চুরি করে কি একটা পরিস্থিতি তৈরি করলো। হ্যাঁ, বদরুল, বদমাইশ একটা। সেই বদরুল যদি ব্যবসার কথা বলে আপনার কাছে 20 লাখ টাকা চাইতো, আপনি কি দিতেন ওই টাকা? অবশ্যই না। ওর মতো চোর বাটপারের হাতে টাকা দেব কেন? আমাদের দেশের শেয়ার মার্কেটও তো তাই দুলা ভাই। এখানে নিয়ম শৃঙ্খলা নেই, আছে বড় বড় চোর বাটপার। কতগুলো আছে আন্তর্জাতিক মানের বাটপার। বদরুল টাকা মেরে দিলে তবু তার বাড়িতে যাওয়া যাবে, তার মা বাবা ভাই বোনদের কাছে যাওয়া যাবে। কিন্তু শেয়ার বাজারের এই দামি চোরদের তো আশেপাশে যাওয়ার সুযোগ নেই। আমরা নিজেরাই যেচে গিয়ে কেন তাদের চুরির বাক্সে টাকা জমা করে দিয়ে আসব? আনোয়ার বলল, আমার হিসাব নিকাশটা একটু ভুল ছিল। এখন আর কি করবেন? নতুন করে হিসাব নিকাশ শুরু করুন। তোমার আপাকে আমার সঙ্গে কথা বলবে না? সেটা আপাই ভালো বলতে পারবে। তোমার অনুমান কি? এই ব্যাপারে আমার কোনো অনুমান নেই দুলা ভাই। তবে সাধারণ ধারণা হচ্ছে কঠিন বরফকেও একসময় গলতেই হয়। আপার মনে একসময় অবশ্যই গলবে, তবে সেই পর্যন্ত দুঃখ যাপন করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। এখন এক কাজ করতে পারেন, আব্বা আর আমি বাজারে যাচ্ছি, আমাদের সঙ্গে বাজারে যেতে পারেন। তাতে কিছুটা হলেও মন খারাপ ভাবটা আপনার কমবে। আনোয়ার রাশ ভারী মুখে বলল, আচ্ছা একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে নিই। দুপুর 11:45 মতো বাজে। ফিরোজা বেগম, কাজের মেয়ে জমিলা আর তার মাকে নিয়ে ব্যস্ত হাতে কাজ করছে। তার মেয়ে দুজন এখানে তাকে সহযোগিতা করছে, তবে ওরা এখন ঘরের কিছু কাজ নিয়ে আছে। দুপুরের খাবারের আইটেম করা হয়েছে অনেক। ভাত, পোলাও 2 ধরনের খাবারই আছে। মেহমানরা আসছেন অনেকজন, নিশ্চয়ই এক একজনের এক এক রকম খাবার পছন্দ। খাবার দাবারে বিভিন্ন বিধি নিষেধ হয়তো আছে। অতিথিদের আপ্যায়নে কোনো কমতি যেন না থাকে। দুপুরের খাবার পর আবার বিকেলের নাস্তার ব্যাপার রয়েছে, সেগুলোর প্রস্তুতিও রাখা হয়েছে। ঘরের ভেতরের কাজগুলো মোটামুটি সব শেষ। ঘর ঝকঝকে তকতকে করে সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা। রাশাদ জমিলার ছোট বোন কমলাকে নিয়ে এদিকে সব কাজ শেষ করেছে। মেহমানরা আসার পরপরই যে হালকা খাবার দেওয়া হবে সেগুলো সাজানোর কাজও শেষ হয়েছে। এখন শুধু নিজেদের কিছু প্রস্তুতি নেওয়াটাই বাকি। রেনু ড্রয়িং রুমে কমলাকে নিয়ে টুকিটাকি কিছু কাজ করছে। পাশের রুম থেকে রাশা বের হয়ে এলো। সে মেরুন রঙের একটা শাড়ি পরেছে, মাঝে মাঝে কিছু সুন্দর প্রিন্ট এবং পাড়ের দিকে সুতোর কাজ করা। সাধারণ একটা শাড়ি, তবে শাড়ির ওপর তার সৌন্দর্যের তীব্র আভা ছড়িয়েছে যেন। সেই সাধারণ শাড়িটি অসাধারণ হয়ে উঠেছে এখন। কপালে ছোট্ট একটা টিপ এঁকেছে, কানে ছোট ছোট 2 স্টোন ইয়াররিং। চমৎকার কোন একটা লিপস্টিকের ছোঁয়া আছে ঠোঁটে। সাজগোজ এতটুকুই, তবে তাকে লাগছে অতীন্দ্রিয় রূপবতী এক মানবীর মতো। রেনুর হাতে চুলের একটা ক্লিপ এগিয়ে দিতে দিতে রাশা বলল, আপা, চুলগুলো একটু ঠিক করে দাও তো। রেনু কয়েক মুহূর্ত রাশার দিকে তাকিয়ে থেকে কোমল গলায় বলল, তোকে যে আস্তে আস্তে ইন্দ্রাণী বা অপ্সরী শব্দগুলো দিয়ে আর ব্যাখ্যা করা যাচ্ছে না, সেটা কি বুঝতে পারছিস? আর এত বাড়িয়ে বলো না তো আপা। একদমই বাড়িয়ে বলছি না। মেহমানদের ভাবসাবটা আজকে একটু দেখিস। কি দেখব? ওরা কিন্তু আজ তোকে দেখতে আসছে। আমি বাঘ না ভালুক, আমাকে দেখতে আসবে কেন? জাহানার আন্টিরা সবাই আসছেন, আত্মীয় স্বজন যারা এসেছেন সব সহ। হ্যাঁ আসুক, সেটা তো ভালোই, সবার সঙ্গে পরিচিত হওয়া যাবে। মুহিবের জন্য ওরা যে তোকে পছন্দ করেছে এটা কি জানিস? পছন্দ করলেই হলো? অবশ্যই হলো। মুহিবের মতো ছেলেকে আর দ্বিতীয়টা পাবি? আমি ওসব কিছু জানি না পা, তুমি চুলগুলো ঠিক করে দাও তো এখন। রেনু বলল, তুই একটা কাজ করবি? কি? কাজলটা নিয়ে আয়, আমি তোর চোখে কাজল দিয়ে দিচ্ছি, দেখবি ওরা সব কানা হয়ে গেছে।
রাশা হাসতে শুরু করল, আচ্ছন্নতা তৈরি করে ফেলার মতো হাসি। সে বলল, আমি কাজল দিতে পারবো না, ওদের কানা বানানোর কোনো প্রয়োজন আমি দেখছি না। আমার কথা বাদ দাও তো, তুমি আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলছো না কেন? 2 মাসে আনোয়ার ভাইয়ের চেহারাটা কি হয়েছে দেখেছ? হোক, গতকাল থেকে তোমার আচরণে বেচারার মুখটা আরো যেন শুকিয়ে গেছে। যা খুশি তাই হোক, ওর শাস্তির প্রয়োজন আছে। যথেষ্ট শাস্তি হয়েছে আপা, এবার ওনাকে একটু রেহাই দাও তো। মেহমানদের সামনে যদি উনি শুকনো মুখে এরকম করে বসে থাকেন, সেটা কি ভালো হবে? ওর যদি ওই সাধারণ বুদ্ধিটুকু থাকে, তাহলে মেহমানদের সে এই বিষয়টা বুঝতেই দেবে না। তার মানে তুমি কথা বলবেই না? না, বলবো না। এই বিষয়ে আর কোনো কথা বলিস না তো রাশা। তুই চেয়ারে বস, আমি তোর চুল ঠিক করে দিচ্ছি। রাশার চোখে কাজল দিয়েছে, এবং কাকতালীয় হোক বা রেনুর কথাই সঠিক হোক, কানা হওয়ার ব্যাপারটা আসলেই ঘটেছে। মেহমানরা আসলো বেলা 1টার দিকে। জাহানারার বাড়ির প্রায় সবাই এসেছে। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় মেহমানদের অভ্যর্থনা জানাতে সেখানে রেনু, রাশা, জহির এগিয়ে গেল। সব কিছুই স্বাভাবিক, উঠোনও ঠিকই আছে। এরই মধ্যে পারভিনের হোঁচট খেয়ে উঠোনে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা হল। শেষ পর্যায়ে সে তার মেয়ে নাজমাকে দুহাতে আঁকড়ে ধরল। নাজমাও মাকে শক্ত করে ধরতে পারল বলেই শেষ রক্ষাটা হল। নাজমার মুখের ভাবটা হলো দেখার মতো। সে তার মায়ের গত 2 দিনের কাণ্ড কারখানায় খুবই অস্বস্তির মধ্যে আছে। ওর মা এমন কখনোই করে না। বেছে বেছে এবারই কেন তিনি এত মানুষের মধ্যে এসব শুরু করেছেন কে জানে। দ্বিতীয় ঘটনা ঘটাল মিলি। উঠোন থেকে ঘরের বারান্দায় ওঠার 2 ধাপ সিঁড়ি পেরুতেই সে হঠাৎ পা বেঁধে পড়ল। পায়ে হালকা ব্যথা পেল, খুবই অদ্ভুত ব্যাপার। শেষে পায়ে বরফ ঘষাঘষিও করতে হল। মেহমানদের আগমনে লতিফ সাহেবের বাড়িতে যেন আনন্দের পসরা বসে গেল। গল্প চলছে, ছোটাছুটি করে কাজ চলছে, বাচ্চা কাচ্চারা হইচই করছে। বাচ্চারা তাদের মধ্যে রাতুলকে আবার ফিরে পেয়েছে। ভেতরের রুমে বসেছে অনেকেই। ড্রয়িং রুমে বসেছে টুটুল, শাহেদ, শফিক, রাজিন, আনোয়ার, মুহিব আর জহির। আনোয়ার সবার সঙ্গেই হাসিমুখী কথা বলছে, তবে মনের দুঃখ মনের কোণে ঘাপটি মেরেই বসে আছে। বুকের ভেতর কষ্ট জমা রেখে সবার সঙ্গে হাসি মুখে কথা বলা যে কি কষ্টের, সেটা সে ভালোভাবে উপলব্ধি করতে পারছে। ঠিক সেই মুহূর্তেই কমলাকে নিয়ে নাস্তাসহ ড্রয়িং রুমে ঢুকল রেনু। আনোয়ার অদ্ভুত এক অসহায় চেহারা নিয়ে রেনুর দিকে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে রেনুকে, কিন্তু রেনু তার দিকে তাকিয়েও দেখছে না। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় পেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কাজের মেয়ে জমিলা আরও কিছু খাবার নিয়ে রুমে ঢুকল। রেনু মেহমানদের হাতে হাতে খাবার পৌঁছে দিতে দিতে হাসিমাখা মুখে আনোয়ারের দিকে তাকিয়ে বলল, এই যে মেহমান, আপনিও কি মেহমান সেজে বসে থাকবেন নাকি? উঠে এদিকে এসো, আমার সঙ্গে একটু কাজ টাজ করো তো। আনোয়ারের ভ্যাবা চেকা খাওয়ার মতো অবস্থা হল। মুহূর্তেই তার শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হল। মনে রাজ্যের শক্তি, সাহস আর উদ্যম। সে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। রেনু তার সাথে কথা বলছে। দুনিয়ার আর কিছুই লাগবে না তার। সে কাজ করবে না মানে? সে সব কাজ করবে। মেহমানদের খাইয়ে দাইয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছিয়ে দেবে। মেহমানরা চলে যাওয়ার পর থালা বাসন সহ সবকিছু মেজে ঘষে পরিষ্কার করে দেবে। আনোয়ার দুর্দান্ত আগ্রহী ভঙ্গিতে কাজে নেমে পড়ল। শাহেদ বলল, আনোয়ার ভাই এত অস্থির হচ্ছেন কেন? বসেন তো, আপনাকে কিচ্ছু করতে হবে না। যা কিছু দরকার আমরা নিজেরাই নিয়ে খাচ্ছি। মেহমানরা খোশ মেজাজেই আছে। তারা রেনু আর আনোয়ারের বিষয়টা সামান্য আঁচ করতে পারেনি। তবে শাহেদের কথায় আনোয়ার আর থামবে বলে মনে হয় না। আরেক রুমে জাহানারা, শায়লা, মিলি, পারভিন, জ্যোতি, মাহিরা, সেঁজুতি, তনুরা বসেছে। জাহানারা রাশাকে বলল, কি গো মা, এত ছোটাছুটি করছো কেন? তোমার বাড়িতে এলাম, আমাদের সঙ্গে একটু বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। রাশা বলল, জি আন্টি। পারভিন বলল, তা রাশা মা, তুমি কিসে পড়ছো? ইংলিশে অনার্স করছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে। যাক, মাশাল্লাহ। পড়াশোনা কেমন চলছে? জি আন্টি, ভালো। তোমাদের ডিপার্টমেন্টে মুনিরা মোর্শেদ তো আছেন, তাই না? জি আছেন।
তিনি আমাদেরই পরিচিত এক বড় বোন, খুব ভালো টিচার আর খুব ভালো মানুষ। জি, একটা কোর্সে ওনাকে আমরা পেয়েছি। শায়লা হেসে বলল, তুমি তো ঘরের কাজেও বেশ পটু দেখছি, ছোটাছুটি করে সব কাজই করছো। রাশা লাজুক ভঙ্গিতে বলল, এই আর কি। মিলি বলল, ঠিকই তো আছে, সব কাজই তো করতে হয় আমাদের, নিজের জানা থাকাটাই ভালো, তাই না রাশা? রাশা বলল, হ্যাঁ আন্টি। রুমে ফিরোজা বেগম ঢুকল। সে বলল, খালাম্মার মাহমেদ ভাই এলো না, আমার খুব খারাপ লাগছে। জাহানারা বলল, মা এখন বাইরে একটু কম যেতে চান, আর কয়েকদিন আগেই তো অসুস্থ ছিলেন, এ কারণে আসা হলো না পা। শায়লা বলল, আর ও আজ ঢাকায় গেছে সকালে, জরুরি কোনো কাজ আছে মনে হয়, না হলে অবশ্যই আসতো। দুপুরের খাওয়ার পর্বটাও আড়ম্বরপূর্ণভাবেই সম্পন্ন হল। মেহমানদের আপ্যায়নের যত রকমের ব্যবস্থা থাকা প্রয়োজন তার কোনো কিছুই বাদ রাখা হল না। আন্তরিকতা আর ভালোবাসায় পূর্ণ সেই আতিথেয়তা যেন কানায় কানায় ভরিয়ে দিল সবার মন। মেহমানরা বিকেলের দিকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু বের হতে দেয়া হল না। বিকেলের চা নাস্তা খাইয়ে তাদের ছাড়া হলো সন্ধ্যার পর। লতিফুর রহমান সাহেবের বাড়িতে কাটানো মেহমানদের ৫-৬টা ঘণ্টা যেন আলো ঝলমলে কিছু মুহূর্ত হয়ে রইল। বিদায়ের মুহূর্তটাও হলো ধরে রাখার মতো। এ যেন দুই পরিবারের এক অন্যরকম সম্মিলন, যেটা দেখলে মনে হয় পৃথিবীতে বেঁচে থাকার বিশেষ কিছু অর্থ আসলেই বুঝি আছে। বাড়ির উঠোনে দীর্ঘ সেই বিদায় পর্বের হৃদ্যতার ছটা দুই পরিবারের বড় বড় সদস্যদের ভেতরেই যে শুধু সীমাবদ্ধ থেকে গেল তা নয়, তার মাধুর্য ভরা দীপ্তি পরিলক্ষিত হল ছোট ছোট শিশুদের মাঝেও। সকলের মাঝেই প্রতিধ্বনিত হল অশেষ শুভকামনা। চলে আসার সময় জাহানারা, শায়লা, মিলি, পারভিন সবাই মিলে বুকে জড়িয়ে নিল রাশাকে, মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। শেষ বেলায় জাহানারার মনে হল এই মেয়েকে রেখে যাওয়া যায় না, একসাথে করে নিয়ে গেলেই বরং ভালো হতো। মুহিবদের বাড়ি একতলা, পাকা ছাদ, ছাদে রেলিং দেয়া আছে। ছাদের দক্ষিণ দিকে মাঝারি আকৃতির একটা রুম করা হয়েছে। ঘরের পূর্ব দিকের জানলার নিচের অংশের প্রায় সমান উচ্চতার একটি চারকোনা পাকা কাঠামো রয়েছে। রুমের বাকি অংশে অনেকগুলো চেয়ার এবং একটি টেবিল বসালেও পাকা কাঠামোতে বেশ কয়েকজন পা উঠিয়ে আরাম করে বসা যায়। গরমের সময় শীতল এক বিছানার মতো কাজ করে এই জায়গাটি। বৃষ্টিমুখর বিকেলে বা সন্ধ্যায় বাড়ির সদস্য বা অতিথিদের নিয়ে আনন্দময় বৈঠকের অসংখ্য মুহূর্ত কেটেছে ছাদের এই ঘরটিতে। মুহিবের ছাত্রজীবনে পড়াশোনার জন্য এক ভালো জায়গা ছিল ছাদের এই ঘরটি। আজ ছাদের এই ঘরে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে 3টি বেতের সিঙ্গেল সোফা নিয়ে আসার কার্যক্রম চলছে। যদিও এখানে সোফার কোনো কথাই বলা হয়নি, মুহিব মর্জিনাকে শুধু বলেছিল বদিকে দিয়ে 3টি চেয়ার যেন ছাদের ঘরে রেখে আসে। মর্জিনা বলল, কি এর আয়োজন ভাইজান? মাহমেদ খালুর সঙ্গে আমার কিছু আলোচনা আছে, আর জহিরও থাকবে। আলোচনায় কখন বইবেন? রাতের খাবারের পর। আলোচনা কি লম্বা হইব? সেটা হতে পারে। ভাইজান, আমি চা কফির ব্যবস্থা রাখি। সেটা হলে তো ভালোই হয় মর্জিনা। মর্জিনা উচ্ছ্বসিত ভঙ্গিতে কাজে নেমেছে। মুহিব ভাইজান মাহমুদ খালুজানকে নিয়ে আলোচনায় বসবে, এটা অবশ্যই যেমন তেমন কোনো আলোচনা না, গুরুত্বপূর্ণ কোনো আলোচনা। মর্জিনা জীবনে অনেক মানুষকে দেখেছে, তবে মুহিব ভাইজানকে তার অন্য মানুষদের মতো মনে হয়নি। কিছুদিন আগে বাড়িতে মাহমুদ নামে যে খালুজান এসেছে, ওই লোকটাকেও মর্জিনার যেমন তেমন মানুষ বলে মনে হয়নি। মুহিব ভাইজানের মতো মাহমুদ খালুজানও কেমন যেন অন্যরকম। এই দুই মানুষকেই মর্জিনার খুব পছন্দ। এই দুজন আজকে কোনো একটা আলোচনায় বসবে শুনে মর্জিনা খুবই আনন্দ পেয়েছে। মর্জিনার খুবই ইচ্ছা করছে তাদের সেই আলোচনাগুলো সে শোনে, কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে তাদের দুইজনের আলোচনা যাতে খুব আরামদায়ক হয়, সেটার সমস্ত ব্যবস্থাই মর্জিনা আগ্রহ নিয়ে করার চেষ্টা করে যাচ্ছে। মর্জিনা ধমকেশ্বরে বদিকে বলল, কিরে বদি, 3টা সোফা আনতে এত দেরি লাগে? সোফাগুলো কত বড় দেখো না, বার কত দেখছো আফা? সুপা না রে, সুফা। ভালো করে কথা কইতে শিখলি না এখনো। সুফা,
3টা সোফা সেট কত ভার তুমি জানো? 3টা সোফা সেট পাইলি কই? মর্জিনা আশ্চর্য। 3টা সোফা নিয়ে আসছোস? বদি বলল, 3টা সোফা নিয়ে আসছি। তুই এখনো সোফা সেট চিনস না রে গাদারাম? ছোট সোফা আর বড় সোফা সব মিলাই এক লগে হইল সোফা সেট। তুই কি সব এক লগে মিলাই নিয়ে আইছস? মর্জিনার গলায় গাম্ভীর্যের সুর। বদি ভুল করার চাহনি নিয়ে বলল, না 3টা সোফা নিয়ে আইছি। সব কিছু সবসময় ঠিকঠাক মতো কনের চেষ্টা করবি। আচ্ছা যা, এখন নিচ থেকে ওই ছোট টি টেবিলটা নিয়ে আয়। আইতাছি। রাতের বেলা এখন এখানে কি হইব আফা? এটা তুই বুঝবি না, তা গুরুত্বপূর্ণ কোনো আলোচনা আছে। গুরুত্বপূর্ণ আলোচনা তুমি বুঝলা কেমনে? আমি কি তোর মতো গাদারাম রে বদি? মুহিব ভাইজান আর মাহমুদ খালুজানের আলাপ সালাপ হইব, তা আবার রাইতের বেলা। এই আলাপ কি যেমন তেমন আলাপ? চা কফির আয়োজন আছে, বুঝতে পারছস? কিছু কিছু বুঝছি। তরে দিয়ে দুনিয়ার সংসার হইব না রে বদি, তোর বুদ্ধি শুদ্ধি খুবই কম। তরে চালাক চতুর কোনো একটা মাইয়া দেখা বিয়া দেওয়ান লাগবো, নইলে তোর সংসার জনম পুরাটাই মাটি। বদি ফ্যাল ফেল করে তাকিয়ে আছে। মর্জিনা চোখ ঘুরিয়ে বলল, আমার দূর সম্পর্কের খালা তো বইন অবশ্য আছে, যেমন তার চেহারা তেমন তার বুদ্ধি। বদি আহ্লাদিত হয়ে বলল, আফা তোমার সেই খালা তো বোন কই থাকে? তার চোখে মুখে দারুণ রকমের আগ্রহ। মর্জিনা ভুরু কুচকে বলল, গাদারামের নজর দেহ। আমার খালাতো বোনের খোঁজ নিয়ে তুই কি করবি? যা নিচের থেকে টেবিলে লয়ে আয়। বদি থতমত খেয়ে বলল, নিয়ে আইতাছি। ধমক খাওয়া মুখের টেবিল নিয়ে আসতে ছাদের রুম থেকে বের হয়ে গেল সে। ঘরের ভেতরে গমগমে অবস্থা। সন্ধ্যার পর বাড়িতে ফেরার পর থেকে এই কিছুক্ষণ আগ পর্যন্তও সবার আলোচনার বিষয়বস্তু ছিল একটাই। খানিকক্ষণ আগে সেই আলোচনায় বিরতি দেয়া হয়েছে, রাতের খাবারের বিরতি। আলোচনায় সবাই এক বাক্যে বলেছে রাশাকে তাদের খুবই পছন্দ হয়েছে। রাশার পরিবারের অন্য সদস্যদেরও ভালো লেগেছে। আর কোনো মেয়ে দেখাদেখির প্রয়োজন নেই, এই মেয়েই ফাইনাল। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে রাতের খাবারের পর। সাহেরা খাতুন খুশি মনে এশার নামাজ পড়তে বসেছেন। বাকি সবাইও উঠে অন্য ঘরে গিয়েছে। জাহানারা, মাহিরা, সেঁজুতি খাবার ঘরে। তনুর মেয়ে ঘুমের জন্য কান্নাকাটি করে মাকে নিয়ে পাশের রুমে গিয়ে শুয়েছে। শাহেদ, শফিকরা কিছু সময়ের জন্য মাহমেদের সঙ্গে আরেক রুমে বসেছে। মাঝের এই ঘরে এই মুহূর্তে শুধু শায়লা, মিলি আর পারভিন বসে গল্প করছে। পারভিন বলল, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আসল একটা মেয়ে পাওয়া গেছে। আসল একটা মেয়ে সহজে খুঁজে পাওয়া যায় না। শায়লা কৌতূহলী ভঙ্গিতে বলল, আসল একটা মেয়ে পাওয়া গিয়েছে মানে? পারভিন বলল, এটা একটা ক্লাসিফিকেশনের ব্যাপার। সব ছেলে বা সব মেয়েকে আমরা একইভাবে বিবেচনা করে ফেলি। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ছেলে আর মেয়েদের ভেতর মূলত 4টি করে গ্রুপ রয়েছে। এদের আবার কিছু সাবগ্রুপও রয়েছে, তবে প্রধানত 4টি করে গ্রুপ খেয়াল করলেই হয়। ছেলেদের 4টি গ্রুপ হচ্ছে ছেলে, পোলা, স্যারা, মেইল এসকর্ট। আর মেয়েদের 4টি গ্রুপ মেয়ে, মাইয়া, সেরি, প্রস্টিটিউট। শায়লা, মিলি দুজনেই হাসছে। শায়লা বলল, তোর নিরীক্ষণধর্মী সেই বৈশিষ্ট্য এখনো আছে না রে? প্রফেসর মানুষ যেহেতু এই বৈশিষ্ট্য তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। স্টুডেন্ট লাইফে তোর এই নিরীক্ষণধর্মী বৈশিষ্ট্য ছিল, তখন তার প্রফেসর ছিলি না। পারভিন হেসে বলল, এই বৈশিষ্ট্য ছিল বলেই হয়তো এখন প্রফেসর হয়েছি। মিলি বলল, পারভিন আপা, তোমার এই ক্লাসিফিকেশনটা একটু ব্যাখ্যা করো তো শুনি। বিস্তারিত ব্যাখ্যা খাবারের পর যখন বসবো তখন করব। আরও কয়েকজন থাকুক। আরও কয়েকজনের এই বিষয়টা জানার প্রয়োজন আছে। বিষয়টা সাধারণ আলোচনা মনে হলেও এটা আসলে মনোযোগ দিয়ে খেয়াল করার মতো একটা বিষয়। এই ক্লাসিফিকেশনটা সঠিকভাবে বোঝার অনেকগুলো গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গেই কিন্তু দারুণভাবে জড়িত এটি। মিলি বলল, ব্যাপারটা কিন্তু আমার ভালোই লেগেছে। তোমার ব্যাখ্যার অপেক্ষায় রইলাম। খাবার রুমে জাহানারা, মাহিরা, সেঁজুতি রাতের খাবারের আয়োজন করছে। সাথে রতনের মাও আছে। রতনের মা আনন্দিত গলায় বলল, ভাবি, মামলার তাইলে ডিসমিস করে দিলেন?
জাহানারা কথাটা বুঝতে না পেরে বলল, মামলা ডিসমিস করে দিলাম মানে কি? মুহিব মামার বিয়ার তাহলে ঠিকঠাক হয়ে গেল? ও আচ্ছা, সেই কথা। জাহানারা হাসি মুখে বলল, হ্যাঁ, মেয়ে মাসাল্লাহ সবার পছন্দই হয়েছে। তারপরে তো আর অনেক কাজ আছে। দোয়া করো সব কিছু যাতে ভালোভাবে এগিয়ে যায়। দোয়া করমু মানে? 100 বার দোয়া করমু। আপনারা স্যার আমার আপন বইলে আর কেউ আছে? আল্লাহর কাছে আপনাকে জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? এই অল্প এটুকু কথা বলতেই রতনের মার গলা ভারী হয়ে উঠল, কণ্ঠ বুঝে এলো। তবে সেই বুঝে আসা কণ্ঠে কোনো নাটকীয়তা নেই। আছে এই পরিবারের প্রতিটি মানুষের জন্য গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা আর গাঢ় মমতা। অগ্রহায়ণ মাস মাঝামাঝির দিকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। বাড়ির ছাদের ঠান্ডা সেই হাওয়া ভালোই অনুভব করা যাচ্ছে। তবে সে তুলনায় কুয়াশার উপস্থিতি নেই আজ। আকাশ পরিষ্কার, জ্যোৎস্নার মোহনীয় আলো ছড়িয়েছে চারদিকে। ঘরের ভেতরের সমস্ত মেহমানদের কথাবার্তার কার্যক্রমের সরগরম ভাবটা ছাদে অনুপস্থিত। ছাদের পরিবেশ শান্ত ও কোমল। অবশ্য এই পরিবেশটাই এই মুহূর্তে প্রয়োজন। আজ এই সময়টা মুহিবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 সপ্তাহ আগে মুহিব সাইকিয়াট্রিস্টের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করে এসেছে। অতুলচন্দ্র শেখর প্রকৃতপক্ষেই অভিজ্ঞ একজন সাইকিয়াট্রিস্ট। তবে মাহমেদ খালুর সঙ্গেও যে কিছু বিষয়ে আলোচনা করা প্রয়োজন, সে আলোচনার জন্যই আজকের এই সময়টি ঠিক করে রাখা ছিল। জরুরি কিছু আলোচনা, ভীষণ জরুরি। সময়ের সাথে সাথে জরুরি বিষয় পরিবর্তিত হয় বলে শোনা যায়। জগতের সকল বিষয়ের ক্ষেত্রে কি ব্যাপারটা তাই, নাকি সেটা নয়? কল্পনাতীত এই জগতের মধ্যে এমন কিছু বিষয় কি আছে যারা সময় পরিবর্তিত হলেও নিজেরা পরিবর্তিত হওয়ার প্রয়োজন বোধ করে না? সময় আবর্তিত হয়, কিন্তু সেই বিষয়গুলোর কোনো আবর্তন নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন নবীন লেখক জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালি রোদ। আজ 6ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। লেখক জোবায়ের আমিনের লেখা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে জানাবেন। এই বইটি সংগ্রহ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে রকমারির লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এই বইটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।